রাজ্য মন্ত্রিসভা আজ সম্প্রসারিত হলো, বলা যায় রাজ্য মন্ত্রিসভা আজকে পূর্ণাঙ্গ রূপ পেল। 9ই মে যে মন্ত্রিসভা শপথ নিয়েছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন 25শে বৈশাখ বাঙালির কাছে অত্যন্ত স্মরণীয় একটি দিন। সেই দিন এ রাজ্যে বিজেপির প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে এবং পথ চলা শুরু করে। আজকে সেই মন্ত্রিসভা পূর্ণাঙ্গ রূপ পেল। সেই পূর্ণাঙ্গ রূপের মন্ত্রিসভার অন্যতম পূর্ণমন্ত্রী, এখনও পর্যন্ত দপ্তর বন্টন হয়নি, ফলে বলতে পারছি না, আপনাদেরকে জানাতে পারছি না কোন দপ্তর সামলাবেন, কিন্তু নিশ্চিতভাবে কোনো গুরুত্বপূর্ণ দপ্তরই সামলাবেন। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের মুখোমুখি। শঙ্করবাবু, আপনাকে স্বাগত TV9 বাংলার তরফ থেকে এবং অনেক অভিনন্দন আমাদের তরফ থেকে। দায়িত্ব বাড়ল অনেক। অনির্বাণ, দায়িত্ব বাড়াটা খুব একটা মানে অস্বস্তির কারণ নয়, চিন্তারও বিষয় নয়। একটা জিনিস তো ছোট থেকেই আমরা শিখে এসেছি যে সময়ের সাথে সাথে অনেক দায়িত্ব আসবে, সেটাকে পালন করাটাই হচ্ছে আমাদের কাজ। এই দায়িত্ব বৃদ্ধিটা বা দায়িত্ব বাড়াটাকে আমি মনে করি যে এর আগের যে দায়িত্বগুলো রয়েছিল সেটাকে হয়তো কিছুটা হলেও সম্মান দিতে পারার জন্যই তার একটু বাড়তি দায়িত্ব নিতে জানতে হয়। দায়িত্ব নেওয়ার জন্য নিজেকে প্রতিদিন উন্নীত করতে হয়। যে দায়িত্ব আমাদের দল দিয়েছে, যাদেরকে দিয়েছে তারা নিশ্চিতভাবে সেই দায়িত্ব পালন করবার ক্ষেত্রে সবার সহযোগিতা, মত পথ ইত্যাদি যা রয়েছে সেগুলো নিয়ে চলবে। একটা জিনিস শঙ্করবাবু একটু বুঝতে চাইবো, আপনি কোন দপ্তরের বা সবাইকে কোথায় কোন দপ্তরের দায়িত্ব পাবেন আজকের যার আপনাদের শপথ গ্রহণ হলো সেটা এখনও ক্লিয়ার নয়, বুধবার বন্টন হবে। কিন্তু আমি সার্বিকভাবে বলছি, বেশ কয়েকটা মন্ত্রক এ রাজ্যে চ্যালেঞ্জিং। আমি বলবো সবই চ্যালেঞ্জিং, কিন্তু তার মধ্যে কয়েকটা অত্যন্ত চ্যালেঞ্জিং। আমি সার্বিকভাবে মন্ত্রিসভার জায়গা থেকে বলছি। ধরুন, অর্থ দপ্তর যিনি সামলাবেন, শিক্ষা যিনি সামলাবেন বা যাকে সামলাতে হবে, যদি একাধিক ভাগে ভাগ হয় শিক্ষা আগের মতো, তাহলে যারা যারা সামলাবেন, স্বাস্থ্য, এই তিনটে তো বোধহয় এ রাজ্যের মানুষের কাছে মানে পরীক্ষা দেওয়ার জন্য, আমি ওই অর্থে বলছি পরীক্ষা দেওয়ার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ, কারণ এগুলো জাস্ট ধসে গেছে গত 15 বছর। শঙ্করবাবু, দেখুন, আমার মনে হয় বা দেখুন নির্বাণ, আমার যেটা মনে হয় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রারম্ভিক যে কথাগুলো তিনি বলেছেন তার মধ্যে কয়েকটি কথা অন্তত আমি আমার মতন বুঝেছি। একটা হচ্ছে ওনার লক্ষ্য হচ্ছে রেভিনিউ কালেকশন, মানে আমাদের স্টেট রেভিনিউ কালেকশন, সেটাকে বাড়ানো। একটা ট্যাক্সের আর একটা নন ট্যাক্সের। যদি নন ট্যাক্সের রেভিনিউ কালেকশন দেখা যায় অন্যান্য যে বড় গড়পড়তার রাজ্যে, সেটা খুবই কম। নিশ্চিতভাবে যিনি অর্থমন্ত্রী হবেন তিনি এই ব্যাপারে ধ্যান দেবেন। আমি গত 5 বছরে খুব মনোযোগ সহকারে কয়েকটি রাজ্য, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, এপাশে বিহার এক্সাইজ নেই, এরকম কয়েকটি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের একটা কম্পারেটিভ অ্যানালিসিস করে দেখেছি আমাদের এই রেভিনিউ কালেকশনটাকে উপরে ওঠানোর খুব জরুরি দরকার। না হলে আমার যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে এত শর্টফল হচ্ছে, তার কারণে কিন্তু আমাদের সামগ্রিকভাবে এমপ্লয়মেন্ট, ইনফ্রাস্ট্রাকচার এর উপরে চাপ পড়ছে। মূলত রেভিনিউ এক্সপেন্ডিচার, ভাতা ইত্যাদি সামাজিক প্রকল্পে টাকাটা যাচ্ছে। ফলে এইটা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী তার কথার মধ্যে বলেছেন। FRBM অ্যাক্টের তো কিছুই মানা হয় না, অনেক কিছু আছে যেগুলো নিয়ে পরে আলোচনা হবে। আরেকটা হচ্ছে উনি একটা অত্যন্ত ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে যে নন প্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, অর্থাৎ যে এক্সপেন্ডিচারে আমার খুব একটা লাভ হচ্ছে না সেই এক্সপেন্ডিচারটাকে কাটশট করা, সেটা নিয়ে কাজ হচ্ছে। এবং আমার ধারণা এই সময়কালে রেভিনিউ কালেকশনের যদি একটা কম্পারেটিভ চার্ট করা যায় তাহলে দেখা যাবে যে নতুন সরকার আসার পরে যে পরিমাণ অর্থ সংগ্রহ করতে সক্ষম হয়েছে তাদের এই ডিউরেশনে, ইট ইজ কোয়াইট রিমার্কেবল। 2 নম্বর বিষয় হচ্ছে যদি শিক্ষার ক্ষেত্রে বলি, তাহলে একজন সাধারণ ভাবনা থেকে বলি, সেটা হচ্ছে যে আমরা যারা বড় হয়েছি, মধ্যবিত্ত বাঙালি একসময় প্রচুর পরিমাণে তারা সরকারি মাধ্যমে পড়াশোনা করে বড় হয়ে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। এখন সরকারি মাধ্যমের প্রতি, শিক্ষা ব্যবস্থার প্রতি বিতৃষ্ণা এবং বেসরকারি মাধ্যমের দিকে ঝুঁকে যাওয়া, এই সময়কালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের
ছাত্রছাত্রীদের সংখ্যা কমে যাওয়া, মাধ্যমিকের পরে মানে বাইরের রাজ্যে পড়তে যাওয়ার প্রবণতা, যেটা আমরা অনেক সময় উচ্চ মাধ্যমিকের পরে দেখতাম, সেটাই দেখছি আমরা মাধ্যমিকে পরেই বেরিয়ে যাচ্ছে। এইটাকে যে করেই হোক, যে সরকারি শিক্ষা ব্যবস্থা অনেক বেশি ডেলিভার করতে পারে, এইটা কোথাও একটা এস্টাবলিশমেন্ট করা। আরেকটা জিনিস যেটা খুব মানে সেদিন আমি আমাদের মাননীয় রাজ্য সভাপতির একটা বক্তব্য ছাত্রছাত্রীদের মাঝখানে তিনি দিয়েছিলেন সম্বর্ধনা সভায়, ওনার বক্তব্যের মধ্যে একটা নাটসেল যদি আমি বলি, তাহলে উনি যেটা বলতে চেয়েছেন, একটা হচ্ছে রাষ্ট্রহিতের কথা, আর আমরা ভারতীয়দের যে অবদান সারা পৃথিবীকে শিক্ষার ক্ষেত্রে আলো দেখানোর ক্ষেত্রে, তিনি ধাপে ধাপে, সে ব্যাকরণ থেকে শুরু করে জ্যোতির্বিজ্ঞান থেকে শুরু করে অঙ্কেতে, আমরা কোথাও সেটাকে না তুলে ধরি না। মানে আমরা যেন মনে হয় পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত নয়, আসলে ভারতবর্ষের বা প্রাচ্যের শিক্ষায় যে পাশ্চাত্যের যে সেটাকে তারা বাড়িয়েছে, এইটা মনে হয় আমাদের নিজেদেরকে নিয়ে গর্ব নেই। ফলে এটাও কোথাও সিলেবাসে আগামী দিনে আসবে নিশ্চিত। বড় একটা জায়গা, ইন্টারেস্টিং জায়গা শঙ্করবাবু, আপনি নিজেই বলতে শুরু করলেন। তাই এ রাজ্যের বাকি দফতরগুলো, যেমন অর্থের কথা বা স্বাস্থ্যের কথা বলছি, সেটা কোথাও রেভিনিউ কালেকশন বাড়ানো, শৃঙ্খলা আনা, স্বাস্থ্যের মতো দপ্তরের ক্ষেত্রে একেবারে মানে নেহাত কাজ করে দপ্তরগুলোকে আমূল ভোল বদলানো ইত্যাদি, এগুলো দরকার। ব্যাপক দুর্নীতি আছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে যা প্রয়োজন সেটা বোধহয় অনেকটা বেশি। মানে দলের জায়গা থেকে আমরা জানি দলীয় রাজনীতির একটা ন্যারেটিভ নির্মাণ হয়, কিন্তু বিজেপি যেভাবে শিক্ষাকে দেখে, সংঘ পরিবার যেভাবে শিক্ষাকে দেখে, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চায়, সেই রেসপেক্টে তো পশ্চিমবঙ্গে বিশেষ করে 34 বছরের বাম জমানা, তারপরে রামধনুকে রংধনু লিখতে শুরু করা ইত্যাদি, আমার মনে হয় আপনাদের বোধহয় মানে বিরাট বিরাট কাজ বাকি পড়ে রয়েছে। প্রথমত অনির্বাণ, এই মুহূর্তে আমি সরকারি দলের প্রতিনিধি, ক্যাবিনেটের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছি, বলে সরকারের পলিসি নিয়ে এই মুহূর্তে আমার পক্ষে বলাটা সঠিক হবে না। দপ্তর এখনো মুখ্যমন্ত্রীর হাতে রয়েছেন। আমি ভবিষ্যতের কোনো আলোচনায় যারা এই দপ্তর পাবেন তারা নিশ্চিতভাবে, বা যিনি পাবেন তিনি বলবেন, এই মুহূর্তে আমি এই জায়গাটায় ঢুকতে চাচ্ছি না। আমি শুধু এইটুকু বলেছি যে আমার রাজ্য সভাপতির কথায় এবং আমার মুখ্যমন্ত্রী তিনি যখন বলছেন যে বেসরকারি স্কুলের নিয়ন্ত্রণ, সরকারি স্কুলের ব্যবস্থাটাকে শক্তিশালী করা, এই দুটো কিন্তু আমার দল এবং সরকারের আশু প্রয়োজন। এইটুকু আমি একজন সরকার না, এখন আজকে দাঁড়িয়ে আমি যাই বলি না কেন সেটা সরকারের বক্তব্য হবে। ফলে আমি চাই না যে আমার মুখ্যমন্ত্রী যতক্ষণ কোনো কিছু না বলবেন ততক্ষণ আমি ওই বিষয়ে আলোকপাত করা। এবার যদি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিতে আমি স্বাস্থ্যে আসি, স্বাস্থ্যটা কি, আমাদের কি অভিজ্ঞতা? এক হচ্ছে মানুষ অর্থনৈতিকভাবে তাদের সেই জায়গাটা না থাকলে তারা সরকারি পরিষেবায় যাচ্ছে, একটা অংশের মানুষ তারা বেসরকারি পরিষেবায় গিয়ে খরচাটা টানতে না পারার কারণে তারা সরকারি ব্যবস্থায় ফিরে আসার চেষ্টা করছে, আরেকটা হচ্ছে বাইরে যাচ্ছে। এই যে নানা বিষয়গুলো আছে, আমার কাছে তো এমন কিছু নেই যে আমরা বাইরের থেকে সব কিছু নিয়ে আসবো। আমার এই প্রেজেন্ট ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সব থেকে যে জিনিসটা আমার মনে হচ্ছে সদিচ্ছা, পলিটিক্যাল উইল। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী যার হাতে স্বাস্থ্য দপ্তর আছেন, তিনি কি বলেছিলেন যে আমরা ফ্লোরে পেশেন্ট রাখবো না। আমি যখন নিজে হসপিটালে ঢুকেছি আমরা দেখেছি ফ্লোরের পেশেন্ট আস্তে আস্তে শিফট করা হয়েছে। শিফট করতে গিয়ে কিছু আমাদের অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট হয়েছে, সেটা করতে গিয়ে আবার কিছু নতুন সমস্যা আসছে, সেইগুলোকে ধীরে ধীরে ধীরে, অর্থাৎ সরকারি ব্যবস্থায় যারা পরিষেবা দেওয়া, সে শিক্ষা হোক, চিকিৎসা হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক, তাদের সদিচ্ছা, তাদের কাজ করবার দক্ষতা, এর উপরেও দাঁড়িয়েও কিন্তু এই সিস্টেম ইমপ্রুভ করা যায়। কনক্লুড করবো এইখানে অনির্বাণ, গত 5 বছর ধরে আমি অনেকবার মানে বিধানসভার ভেতরে বাইরে রাজ্যের মন্ত্রী নয়, আমি দিল্লি বারবার ঘুরেছি। আমার একটা মনে হয়েছে যে প্রাক্তন যে মানে অতীতের যে রাজ্য সরকার, এরা কেন্দ্রের সরকারটাকে
সরকার না ধরে ওটা একটা দল ধরে মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে মল্লযুদ্ধ লড়াই করে করেছেন। এর ফলে মানুষ কিন্তু কেন্দ্র এবং রাজ্য হাত ধরাধরি করে সংবিধানের যে পরিধি, এই পরিধির মধ্যেও যদি কাজ করতে পারতাম আমরা, এই 15 বছরে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যে কাজ করতে পারতাম সেটা মানে বলে বোঝাতে পারবো না। অনির্বাণ, এই যে আমাদের চিংড়িঘাটা, এখানে তোমরা থাকো, ঠিক 2 বছর ধরে ওখানে উড়ালপুলটা কানেক্ট হলো না। তা শুভেন্দুদা মুখ্যমন্ত্রী হওয়ার পরে মাত্র 120 ঘন্টায় কানেক্ট হয়ে গেল। কোন সরকার নিজের রাজ্যের উন্নয়ন চায় না, এটা তৃণমূল দেখে আমি প্রথম শিখলাম। আমি সেদিন ভাবছিলাম যে আমার দেশের নিরাপত্তার সাথে তো আমি এই রাজ্যের নিরাপত্তা জড়িত। আমরা বিএসএফকে জমি দিচ্ছি না। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা তিনি সরকারে বসার পরেই তিনি কিন্তু বিএসএফকে জমি হস্তান্তর করে দিলেন। ফলে না, এইখানেই লাস্ট লাইনটা আমি অনির্বাণ বলি যে এরকম কোনো রাজ্য পাবেন না যারা দেশের নিরাপত্তার সাথে খেলতে পারে। সেটা গত সরকার তৃণমূল কংগ্রেস তাদের রাজনীতি করে দেখে, শুধুমাত্র রাজনীতির কারণে। আমি এই মুহূর্তে একটা খবর ব্রেক করব শঙ্করবাবু, খবরটা ইতিমধ্যে ব্রেকিং চলছে আমাদের, আমি এটা নিয়েও আপনার কাছ থেকে প্রতিক্রিয়া নেব, কিন্তু আপাতত খবরটা ভালোভাবে জানি এবং জানাই আপনাদেরকে। 2 বিধায়ককে বহিষ্কার করলো তৃণমূল কংগ্রেস, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন বক্সী। কেন বহিষ্কার করা হলো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সন্দীপন সাহা মাফ করবেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষের সঙ্গে। সৌরভ, কেন বহিষ্কার 2 বিধায়ককে? দেখো, কিছুক্ষণ আগেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সাংবাদিক বৈঠক করেছিলেন, সেখানে তিনি এই সই কাণ্ড এবং কেন সিআইডি তদন্ত হচ্ছে তা সবিস্তারে বলেন। সেখানে তিনি উল্লেখ করেন যে সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার ওই দলীয় পরিষদীয় বৈঠকে যে কোনো রেজলিউশন নেওয়া হয়নি, এই বিষয়ে এই মর্মে চিঠি লিখে বিধানসভার স্পিকারকে জানানোর পরই কিন্তু এটা বিধানসভার স্পিকারের গোচরে আসে এবং তারপরে ক্রমান্বয়ে এই তদন্ত চলতে থাকে। স্বাভাবিকভাবে দল বিরোধী কাজের তার এই সাংবাদিক সম্মেলনের 20 মিনিটের মধ্যে দল বিরোধী কাজ করার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই 2 বিধায়ককে দল থেকে সাসপেন্ড করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের সূত্রে জানানো হয়েছে। এবং একই সঙ্গে 4:30টার সময় ফেসবুক লাইভ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং সেখানে তিনি আরো সবিস্তারে এই বিষয়টি বলবেন। ধন্যবাদ সৌরভ। আমি শঙ্করবাবু আপনার কাছে আসবো, আপাতত শেষ প্রশ্ন হিসেবেই রাখছি, কারণ সম্প্রসারণ হওয়ার পরে দপ্তর বন্টনের পর আরও খোলাখুলি কথা বলা যাবে নির্দিষ্ট দপ্তর বা সংশ্লিষ্ট দপ্তর নিয়ে। শেষ প্রশ্নটা করবো এই বিষয়টা নিয়েই। আপনাদের এখন যা সংখ্যা বিধানসভাতে, 1-2 শৃঙ্খলা ভঙ্গ করলে সরিয়ে দিলে সত্যি আপনাদের কিছু এসে যায় না। সেখানে আপনাদের দল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে চলছে এবং আপনাদের এমন কিছু ভাবতেও হচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেস, আমি জানি না, আপনি একটু আগে বলছিলেন যে রাজ্যের জন্য যেটা স্বার্থবাহী সেটা কি করে রাজনৈতিকভাবে যুদ্ধের বিষয় হয়। দেখুন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যা করেছেন সেটা হচ্ছে একটা জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এনেছেন এবং আইনসভার সঙ্গে জালিয়াতি, সেটা দল বিরোধী কি করে হয়? মানে এখন অভিযোগটাই যে দল বিরোধী। মানে আমি শুধু অনির্বাণ তোমারই কথা ধরে বলি যে ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল কংগ্রেস এমন একটা দল হিসেবে চিহ্নিত হয়ে থাকবে যারা ক্ষমতা চলে যাওয়ার মাত্র 1 মাসের মধ্যে পুরো দলটাই উঠে যাওয়ার মতন অবস্থা। এখন ওনার দলনেত্রীর ডাকা সভায় 80 জন এমএলএর মধ্যে 60 জনই উপস্থিত হননি। এরপরে যদি এই দল নিয়ে আমার মনে হয় আলোচনা করবারই প্রয়োজন নেই। এই দলটাই সম্পূর্ণভাবে ক্ষমতায় মানে যে অন্ধকার রাজত্বের তৈরি করেছিল, সেই রাজত্বের থেকে বেরিয়ে এসে ভবিষ্যতে নয় ইতিহাসের পাতায় আলাদা করে আলোচনা করা যাবে। এই মুহূর্তে মনে হয় নতুন সরকার তার ইতিবাচক দৃষ্টিভঙ্গিটাই মানুষের কাছে নিয়ে যাওয়াটা অনেক বেশি জরুরি। ঠিক, আমি একটা প্রশ্ন দিয়ে শেষ করব, যদিও এটা খুবই আর্লি স্টেজ। সেটা হচ্ছে হকার উচ্ছেদ রাজ্য জুড়ে রেল করছে, অনেক আগে থেকে নোটিশ দিয়ে করছে, তা সত্ত্বেও এটাকে ঘিরে
বিশেষ করে বামপন্থীদের তরফ থেকে একটা রাজনৈতিক প্রচার দেখা যাচ্ছে লাগাতার, যে বিজেপি ক্ষমতায় এসে রুজি রুটি কেড়ে নিতে চাইছে। এখন প্রচার যদি থাকে তাহলে সেটারও তো মোকাবিলা করতে হবে। তৃণমূল যেহেতু প্রায় রাজনৈতিক দৃশ্যপট থেকে অদৃশ্য, আমি সেই কারণে জিজ্ঞাসা করছি, বামপন্থীদের এই প্রচারের কোনো জবাব দেওয়ার আপনারা প্রয়োজন বোধ করছেন? ওনাদেরকে একটু অপারেশন সানশাইনের কথাটা একটু মাথায় দিয়ে দেবেন। অপারেশন সানশাইনের সময় তারা কি করেছিলেন? দেখুন, এই দ্বিচারিতা না করাই ভালো। প্রথম কথা, মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সংবেদনশীল, তিনি তার মতন কথা নিশ্চিতভাবে বলবেন। আমি শুধু একটা কথা বলি, যে বামপন্থীরা সমাজকে বা ডিক্লাসড করার কথা বলেন, সেই বামপন্থী নেতাদের জীবনযাপনে ডিক্লাসড হওয়ার কোনো মানসিকতা বা মনোভাব বেশিরভাগ ক্ষেত্রে দেখা পড়ে না। ফলে এই দ্বিচারিতা নিয়ে আর যাই হোক, নীতির লড়াই করা যায় না। শপথ নেওয়ার পর সহজের সঙ্গে কথা হয়েছে ছেলে? হ্যাঁ, বাবা এসছে তো, বাবা এসছে, হ্যাঁ। এসছে লাফাতে লাফাতে এসছে। তবে ওর কাছে এগুলো কি বলবো, একটু নতুন ধরনের অভিজ্ঞতা। কতটুকু ও দেখছে আর শিখছে সেটা পরবর্তী সময় ওর কথায় বোঝা যাবে। আপনি তো বিধায়কের গাড়িটাও সহজকে চড়তে দিতেন না, মন্ত্রী হয়ে গেলেন, নিশ্চয়ই গাড়ি চড়তে পারবে না বাবার সঙ্গে। না, যেটা আমার প্রশাসনিক সেটা প্রশাসনিক থাক, যেটা আমরা ছোট্ট পরিবার আমরা আমাদের মতন থাকি। এই যে বারবার করে বলা হয় না, আমি তো মাঝে মাঝে বলি, আমার কাছে খুব একটা প্রত্যাশা বলে আর কিছু নেই। যা যা চেয়েছি জীবনে, ছোটবেলায় ভেবেছিলাম হব, প্রায় সব কিছুই হয়ে গেছে। কি আর নতুন করে চাইবো? হয়তো একটা দুটো কিছু জীবনে থাকে, হয় না। এখন ওই তুমিও শেষ করবে, আমিও যাব। আমি একসময় শিলিগুড়ি কর্পোরেশনের বোর্ড মিটিংয়ে বলেছিলাম, সবারই জানা কথা, সেটা হচ্ছে যেটা আমরা ঘুমিয়ে দেখি আসলে সেটা স্বপ্ন নয়, আসলে যেটা ঘুমোতে দেয় না আমাদের সেটাই হচ্ছে স্বপ্ন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তৃতীয় লাইনটা আমি অ্যাড করে দিতে চাই, যেখানে নিজের জন্য আর স্বপ্ন দেখার সময় থাকে না, সেখানে আমাদেরকে দৌড়তে হয়, জেগে থাকতে হয়। আমাদেরকে দেখে যারা নিজেরা স্বপ্নের পাহাড় তৈরি করেছেন, প্রত্যাশার পাহাড় তৈরি করেছেন, সেই প্রত্যাশার পাহাড়কে পূর্ণ করার জন্য শঙ্করের চাঁদের পাহাড় আসলে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে পূর্ণ করবার জন্য আবার নয় কিছুদিন আরেকভাবে পাড়ি দেওয়া, পথ চলা। খুব ভালো লাগলো আপনার সহজকে নিয়ে, এমন সহজিয়া পথেই রাজ্যের সহজদের জন্য কাজ করে চলুন শঙ্করবাবু। অনেক অভিনন্দন আরেকবার তরফ থেকে। ধন্যবাদ। ভালো থাকবে।